রহস্য এমন একটা জিনিস যা মানুষকে ভয় দেখায়, আবার খুব কাছেও টানে, তাই তো? ঠিক সেই হিসাবভাবে আমরা যদি দেখতে চাই, আজ আমাদের মধ্যে সেই রকমই একজন শব্দ দিয়ে তৈরি করা মন টান টান উত্তেজনাময় একটি গল্পের লেখিকা রয়েছেন, নন্দিনী নাগ। নমস্কার। কেমন আছেন? খুব ভালো আছি। আজ আমাদের এই আনকাট বাংলায় আপনাকে পেয়ে আমরা সত্যিই খুব আপ্লুত। তার একটি মধ্যম কারণ হচ্ছে যে আপনার লেখা আমি নিজে পড়েছি, এবং তাতে যে সমস্তভাবে মানে মানুষ যেভাবে আর কি আকৃষ্ট হবেন, তার মানে প্রচণ্ড একটা চেষ্টা রয়েছে, এবং তার মধ্যে মানুষ কিন্তু সেই পড়ালেখাটার মধ্যে দিয়ে এগোতে পারবে, যাতে মানুষ ধন্যবাদ। কানেক্ট করে হ্যাঁ, প্রচণ্ডভাবে। আজকে আপনার সাথে যে পডকাস্টে এসেছি তার একটা মোক্ষম কারণও আছে, সেটা হচ্ছে আপনার সাথে খালি আড্ডা দেওয়া নয়, আপনার যে লেখা বই এবং আপনার যে গোয়েন্দার বইগুলো হ্যাঁ। আমাদের খুব জানতে ইচ্ছা করে, যে একটি লেখিকার মাথায় ঠিক, বা লেখক লেখিকার মাথায় ঠিক কি চলে যে এই গোয়েন্দা উদ্ভবটা আসে। আ এটা মানে কি বলবো, এটা ১ম যখন আমি আমার যে কাহিনীর নায়িকা যে রয়েছে বা আমার যে গোয়েন্দা চরিত্রটি রয়েছে তিস্তা, সে এখন বর্তমানে বেশ সমাদৃত এবং জনপ্রিয়। তো ১ম আমি যখন তিস্তার গল্পটা লিখতে শুরু করি, আমার বিশ্বাস করুন, আমার তখন কোনো আইডিয়া ছিল না যে আমি গোয়েন্দা গল্প লিখব বা লিখতে পারি। আমি ভাবতাম ছোটবেলা থেকে যে গোয়েন্দা গল্প লেখা খুবই শক্ত একটা ব্যাপার। তো আমার একটা বন্ধু এরকম একটা ঘরোয়া আড্ডায়, ছোটবেলার বন্ধু, সে আমাকে বলল, "লেখ না, লেখ, গোয়েন্দা গল্প লেখ, তুই পারবি।" আমি বললাম, "পারবো?" বলল, "হ্যাঁ, লেখ।" তো সেটা নিয়ে ভাবতে ভাবতে কি নিয়ে লিখবো, কি এইসব ভাবতে ভাবতে হঠাৎই মাথায় একটা প্লট এলো আমার। মানে তিস্তার গল্পের ১ম যেটা, সেটা হত্যার পরিমিতি। তো সেখানে যে হয়েছিল ঘটনাটা বা যে খুনটা করেছিল বা যা হয়েছিল, তো সেটা কিন্তু আমাদের চারপাশে এখনকার দিনে চলতে থাকা জীবন থেকে সেই উপাদান এসছিল। হ্যাঁ, মানে অপরাধের একদমই ধরনও রিয়েলিস্টিক। একদম রিয়েল ঘটনা। আমাদের অপরাধের ধরনটাও বর্তমান যে সোসাইটি, আমাদের যে চারপাশে ইয়ং জেনারেশন আছে তাদের সঙ্গে রিলেট করা যায়, এবং অপরাধটা যে সলভ করলো গোয়েন্দা, তার ব্যাপারটাও ঠিক তার সঙ্গে রিলেট করা যায়। তা আমি মোটামুটি চেষ্টা করি যে আমাদের চারপাশে যে ঘটনাগুলো ঘটছে তার ভেতরে কিছু কিছু থাকে, রহস্য লুকিয়ে থাকে, যেটা এরকম কেন হলো, এটা এরকম না হয়ে এরকম কেন হলো না। তো এটাও সেগুলোকে হতে নিয়ে পারতো। এটাও হতে পারতো, বা হয়তো কোনো একটা মিস্ট্রি হচ্ছে, চারপাশে তো প্রতিদিনই নানা রকম হ্যাঁ, অপরাধ প্রতিদিন হয়। সে তো ১০০ বার। তো সেই অপরাধ থেকে হয়তো তার একটা সলিউশন আমাদের এলো, পুলিশ আমাদেরকে একটা ইনভেস্টিগেট করে একরকম জায়গায় এনে পৌঁছলেন, কিন্তু আমার মনে হয় যে এটা এরকম না হয়ে এরকমও হতে পারতো। তো সেইভাবে কাটাছেঁড়া করতে করতে চলে। আবার অনেক সময় এরকম হয় যে আমার নিজের মাথার মধ্যে গোয়েন্দা গল্পটা আসলো, তারপরে আমি লিখলাম। এইরকম চলার আগেও মানে প্রেশার যে আমাকে, দিদি অমুক সময়ের মধ্যে আমাকে একটা গোয়েন্দা গল্প দিতে হবে এবং তাতে এই জিনিস থাকতে হবে। আচ্ছা। যেমন আকাশবাণীর একটা এফএম চ্যানেল আছে, ওখানে আমার তিস্তার গোয়েন্দা গল্প খুব শোনানো জনপ্রিয়, হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। শোনানো হয়েছিল। তো গত বছর প্রথমে ওরা একটা এরকম কাস্টিং করলো, করাতে বললো যে প্রচুর ভিউজ এসছে, তো পুজোর ৪ দিন আমরা তিস্তার গল্পই কাস্টিং করব। তো আপনাকে বাহ! একটা দিতে হবে এবং সেই গল্পের মধ্যে পুজোটাও থাকতে হবে। তো এইসব ক্ষেত্রে যখন হয় এরকম চাহিদা থাকে, তখন একটু চাপ হয়ে যায়। মানে রহস্যটাকে আবার ওই সিচুয়েশনে এনে ফেলতে হয়, তখন একটু ভাবতে হয় আর কি কিভাবে আনতে পারবো। আচ্ছা, তাহলে এখানে এই আপনার যে ভাবনা চিন্তাটা, এখানে একটা প্রশ্ন আসে যে খুনি আগে ঠিক করেন নাকি লিখতে লিখতে একজনকে খুনি বানিয়ে হ্যাঁ, দেন? এইটা একটা ব্যাপার। আমার গল্পেতে সবসময় খুন হয়েছে এরকম নয়। আমার যে গল্পগুলো রয়েছে বা অপরাধ জগতের অপরাধ যে জগতের যে যে রয়েছে, সবথেকে খারাপ জায়গাটায় রয়েছে। সেটা কিন্তু ভ্যারি করে। এটা কি মোক্ষম প্রশ্ন, যে ১ম এ আমি হয়তো একটা ঠিক করে এগোলাম যে এই হবে, শেষে এইটা অপরাধী বেরোবে। তারপরে লিখতে লিখতে, যেমন এই মুহূর্তে আমি একটা লিখছি গোয়েন্দা গল্প, মানে অনগোয়িং। এজন্য আরো বলতে পারছি, আমার লেখাটা মাঝে মাঝেই থমকে যাচ্ছে এই কারণে যে আমি যাকে অপরাধী ভেবে ১ম এ এগোবো ভেবেছিলাম, খানিকক্ষণ মানে কিছু দূর লেখার পর আমার এখন নিজের মনেই সায় দিচ্ছে না যে ও বেচারার ঘাড়ে সব দোষটা আমি চাপাবো না। যে মানুষটাকে একটু হলেও ভালো রাখি। মানুষটাকে একটু হলেও ভালো রাখি।
তো ওইটা করতে গিয়ে আবার আমাকে নতুন একটু ভাবতে নতুন ভাবে হচ্ছে, প্লটে টুইস্ট আনার চেষ্টা প্লটে চলছে। টুইস্ট আনার চেষ্টা হচ্ছে, কাহিনীটাকে আর একটু ডালপালা দিতে হচ্ছে যাতে অন্য জায়গায় গিয়ে পৌঁছয়। তো এটা সবসময় হয়, কাহিনীকে মানে কাহিনী কিছুটা এগোনোর পর কাহিনীই আমাদের টেনে নিয়ে যায়, সবসময় আমরা যে কাহিনীকে টেনে নিয়ে যাই তা হয় না কিন্তু। তো গোয়েন্দা গল্পের ক্ষেত্রেও সেটা তার ব্যতিক্রম নেই। বাহ! তো এক্ষেত্রে আরো একটা প্রশ্ন মাথায় আসে যে আপনি ছোটবেলায় হুম। ছোটবেলা থেকেই কি লেখিকা হওয়ার ইচ্ছা, নাকি বাই প্রফেশন অন্য কিছু হওয়ার ইচ্ছা ছিল? এখানে কি হয় যে ছোটদের আমাদের দেখেছি যে অনেক রকম ইচ্ছা থাকে, তো তারপরে বড় হতে হতে একটা একটা করে কাট আপ হয়ে যায়, হয়ে হয়ে শেষ অবধি একটা হয়। তা আমার ক্ষেত্রে আমি এটা আগেও একটা সাক্ষাৎকারে বলেছিলাম যে আমার মা ছোটবেলায়, মানে সবে তখন লিখতে শিখেছি এরকম, আমার মা আমাকে, আমার দিদিকে, আমাদের সবাইকে একটা করে খাতা দিয়ে দিয়েছিল, দিয়ে হেডিং ছিল ছড়া ও গল্প লেখার খাতা। আমার মা কেন এই কাজটা করেছিল আমি জানি না, বলেছিল যে তোদের যখন যা মনে আসবে লিখবি। তা ওই রকম ওইসব মিলিয়ে মিলিয়ে ছড়া টড়া লিখতাম। এখানে বলি যে আমরা কিন্তু ছোটবেলা থেকে ভীষণ পড়তাম, মানে প্রচুর গল্পের বই পড়তাম, যা পেতাম হাতের কাছে পড়তাম। তো ওই জন্য মনে মনে ছড়া টড়া ওরকম বানিয়ে বানিয়ে দু চারটে লিখতাম। তো তখনও ভাবিনি যে লেখক হব কি কি হব, এসব কিছু ভাবিনি, কিন্তু লিখতাম। প্রথম আমি নিজে বানিয়ে লেখা গল্পেতে স্বীকৃতি পেলাম তখন আমি ক্লাস থ্রিতে পড়ি। তো তখন একটা কম্পিটিশন হচ্ছিল, তাতে গল্প বলার প্রতিযোগিতা। তা আচ্ছা। আমি ভেবেছি গল্প বলার মানে, আমাদের ছিল যে স্কুলে ক্লাস হচ্ছে না, টিচার আসেননি, তো কাউকে বললো যে তুমি এটা গল্প বলো, তো আমি তো ওই গল্প রোজই বলতাম, কারণ আমি প্রচুর গল্পের বই পড়তাম। প্লাস গল্প কিছুক্ষণ চলছে তারপর আবার বানিয়ে দিচ্ছি। বাড়িতে ভাই বোন ছিল, ভাই বোনকে গল্প বলতে গিয়েও বানিয়ে দিলাম, মাঝখানে ভুলে গেলাম বা পছন্দ হলো না। মানে এখান থেকে খানিকটা হলেও সত্যজিৎ রায়ের স্টোরি টেলার হিসাবে গল্পটা কিন্তু খুব মাথায় আসছে। তা ওই কম্পিটিশনে গেছি, গিয়ে আমি ভেবেছি ওরমই গল্প বলতে হবে। তো ওখানে তখন আমাকে বলল যে না, ওরকম কিছু নয়, তোমাদেরকে সময় দেওয়া হচ্ছে 10 মিনিট, তোমরা এর মধ্যে বসে একটা গল্প ভাবো, তারপরে তো গল্পটা বলবে সবার সামনে। তা ভাবলাম, বললাম, সেটাতে আমি সেকেন্ড হয়েছিলাম। হতে পারে যে সেটাই হয়তো আমার পরবর্তীকালে মানে লেখক হওয়ার লেখিকার একটা পথে এগোনোর একটা ধাপ। উৎস। তো সেই সময় আমি স্কুলে পড়াকালীন লিখতাম, ওই বেশিরভাগ তখন কবিতাই লিখতাম। আমার স্কুলে পড়াকালীন আমরা যে লাইব্রেরির সদস্য ছিলাম, সেখানে দেয়াল পত্রিকা করতাম, সেখানেও লিখতাম, কবিতা লিখতাম। আমার খুব ভালো মনে আছে, তখনও কিন্তু এতটা চেরিশ করিনি স্বপ্নটা, লিখতাম, ভালো লাগে লিখি। কারণ সেই সময় আমার আরেকটা অ্যাম্বিশন ছিল, আমি ভেবেছিলাম যে আমি একজন ফিজিসিস্ট, এমনিও আমি পরে ফিজিক্স নিয়েই পড়াশুনো করেছি। আমি ভাবতাম আমি বিজ্ঞানী হব, মানে ফুল টাইমার। তো তখন আমার লেখক হওয়ার স্বপ্নটা খানিকটা ধামাচাপা পড়ে গেছিল মানে বলা যায়। তখনও কোথাও না কোথাও গিয়ে সেটা ফ্ল্যাকচুয়েট করছিল। হ্যাঁ, কিন্তু পড়াশোনা একাডেমিক্স নিয়ে এগোতে এগোতে আমি ভেবেছি যে আমি একজন ফুল টাইমার গবেষকই হব। তো লেখকটা হব, আচ্ছা পাশে থাকবে। কিন্তু আমার মনে আছে খুব হাসির ব্যাপার, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমার বন্ধুদের কি কথা প্রসঙ্গে বলছি যে আমি বড় হলে লেখক হব। হ্যাঁ, ইউনিভার্সিটিতে পড়ি, মাইন্ড দ্যাট। ওরা বলছে তুই এখনো বড় হোসনি। আমি বললাম না, যেদিন দেখবি আমি লেখক হয়েছি সেদিন বুঝবি আমি বড় হয়েছি। তাহলে ম্যাডাম কিন্তু বড় হয়েছেন। তা এখন আমার এই কথাগুলো মনে পড়ে, তখন আমি যে খুব সিরিয়াসলি বলেছিলাম তা নয়। মানে তখন ওই একটা ফ্র্যাকশন মধ্যে একটা বেরিয়ে গেছে, লেখার, কিন্তু সেই জায়গাটা থেকে হ্যাঁ, নিজেকে নিজের যে জেদটা ধরে রেখে উঠে এসেছেন, এটাও হ্যাঁ, কিন্তু মানে অনেক বড় ব্যাপার। লেখাটার ভাবনা একটা সাইড বাই সাইড সবসময় ছিল, কখনো হয়তো ঘুমিয়েছিল, কখনো ছিল, কখনো কিন্তু সুপ্ত লেখার, বাসনা, কখনো হ্যাঁ, সেটা উন্মুক্ত হয়েছে। কিন্তু লেখার একটা চর্চা ছিলই, যে পত্রিকাতে লেখা, লিটল ম্যাগাজিনে লেখা, এগুলো ছিলই। বাড়ির লোক কতটা সাপোর্ট? বাড়ির লোক সাপোর্ট করে বলতে, আমার তো বাড়ির একটা, মানে আমার একটা সমস্যা সংকুল পরিবেশের মধ্যে আমার এখনকার লেখক জীবন। তা আমার এই সমস্যা সংকুল পরিবেশটা তৈরি হয়েছে আমার বাচ্চার জন্য। তো আমার সেখানটায় প্রচুর সময় চলে যায়, এবং আমি যে দীর্ঘদিন নর্মাল জীবনযাপন থেকে ডিটাচড ছিলাম, আমার পড়াশোনা হ্যাম্পার হয়েছে, আমার প্রফেশন হ্যাম্পার হয়েছে, এবং লেখালেখির ব্যাপারটা সেটাও পুরো দস্তুর, প্রায় 10 বছর যে সময়টায় লোকে লেখক হিসাবে আত্মপ্রকাশ করছে, আমার সেই সময়টা অনেক পিছিয়ে গেছে। তো এখনো আমি বাড়ির লোকের সাপোর্ট তো সেভাবে, মানে আমার বাচ্চা যখন, তার কেয়ারটা পুরো আমাকেই নিতে হয়, তো তার সমস্ত কিছু করিয়ে তারপরে আমি যে সময়টা পাই সেটা আমাকে
লেখার জন্য দিতে হয়। ফলে এখানে বাড়ির লোকও খুব একটা সাপোর্ট করার জায়গাতে নেই, মানে তারা যে আমার ওই কাজগুলো করে নিয়ে, বাড়িতে লোক বলতে ধরুন সেরকম লোকও নেই। আমার হাজব্যান্ড আছেন, তিনি বাই প্রফেশন বেশিরভাগ সময় বাইরেই থাকেন, শহরের বাইরে থাকেন, বাড়িতে থাকলেও রাত্রি 11টা 12টার আগে ঢোকেন না, সেলসে আছেন। আর আছেন বৃদ্ধা শাশুড়ি, তো তাদের তো সাপোর্ট করার জায়গাটাই নেই। ফলে এই জায়গাটা আমি এক্সপেক্টও করি না। একটা ইমোশনাল জায়গা ঠিকই, তারপরেও একটা প্রশ্ন থেকে যায় যে আপনার এত সমস্যার মধ্যেখানেও আপনি এই রহস্য গল্প শুরু করেন কিভাবে? আসলে লেখালেখির জায়গাটা না, এটা পুরো মানে সুইচ অফ অন করা স্টেট। আমি যখন লিখতে বসি তখন আমি অন্য মানুষ। তখন আমার এই সমস্ত সমস্যা, বাড়ি ঘর, বাচ্চা, প্রফেশন কিচ্ছু মাথায় থাকে না। তখন আমি সম্পূর্ণ অন্য মানুষ। তো আমি ভাবি আমার ক্যারেক্টারটাকে নিয়ে ভাবি, আমি তখন আমার গল্পটা পুরো দেখতে পাই। মানে সিনেমায় যেরকম আমরা দেখি না, ওরকম আমি গল্পটা পুরো দেখতে পাই। আমার যে গোয়েন্দা, তখন যেন আমিই হয়ে যাই সে। যে ও যেভাবে এগোচ্ছে, যে এগোতে গিয়ে যেখানে ধাক্কা খাচ্ছে, ও হতাশ হচ্ছে, ভাবছে আমি আর এগোতে পারবো না, আমিও সেখানটায় আটকে গেলাম। আবার ঠিক আছে, প্রতি মুহূর্তের মানে অন্য কাজ করছি, করছি, কিন্তু মাথার মধ্যে চলতে থাকে যে কিভাবে ওকে এখান থেকে বার করব, বা কিভাবে আমি জায়গাটায় রিচ করব। তো ওইটা চলতে থাকে 24 ঘন্টার মধ্যে সারাক্ষণই। অনেক সময় এমনও হয় যে আমি একটা জায়গায় আটকে গেছি, এখান থেকে বেরোতে পারছি না, মানে এখান থেকে বেরোলে যেখানে পৌঁছবো ওটা আমার পছন্দ হচ্ছে না। তখন আমি ওইটা ছেড়ে দিলাম, ওটা নিয়ে গেলাম। ঘুমাতে ঘুমাতে অনেক সময় আমি হঠাৎ মনে কিন্তু, পড়ে যে, হ্যাঁ, পথটা পেয়ে যাই। না, এরকম ভাবে তো আমি করতে পারি, এরকম ভাবে তো ভাবতে পারি। তা ঠিক। মানে একটু আগে যখন আপনার সাথে কথা হচ্ছিল আপনি বললেন যে খুনিকে আমি সেইভাবে ডিসাইড করি না, হুম, লিখতে লিখতে খুনি ডিসাইড হুম। হয়। তো আপনি একটু আগে একটা মজাদার গল্পও বললেন যে একজনকে খুনি বানিয়ে তাকে আমি ভাল লাগছে ভাল না। লাগছিল না, যে তাকে আর আর এরকম খুনি আমি হ্যাঁ, করব না। হ্যাঁ, তো হ্যাঁ। এই মজার গল্পটা একটু শুনবো। মানে আ আ আমি যা কিছুই লিখি, আমি শুধু গোয়েন্দা গল্প লিখি না, তুমি জানো। আরো কিছু লিখি। তো আমার কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আমার একটাই আ ভাবনা থাকে, যে একজন লেখকের দায়িত্ব কিন্তু সমাজের অন্ধকার জায়গাগুলোর উপরে আলো ফেলে ফেলে যাওয়া। এমনিতেই তো আমরা অন্ধকারের রাজত্বে বাস করি। আমি যদি আমার লেখা দিয়ে মানুষকে আরো অন্ধকারে টেনে নিয়ে যাই, আমি সেটা পছন্দ করি না। যে অনেকে করতে পারেন, আমি পছন্দ করি না। আমি চাই যে মানুষ আমার বইটা পড়লো, আমার লেখাটা পড়লো, তারপরে সে একটা রিলিফ পেলো, সে কিছুটা হুম। আশার আলো দেখতে পেলো, সে একটা ফিল গুড তার এফেক্ট হলো। তো এইটা করার সময় আমি যখন গোয়েন্দা গল্প লিখছি, আমি যখন অপরাধের মনস্তত্ত্ব নিয়ে কাজ করছি, আমার কিন্তু তখনও এটা মাথায় থাকে যে অপরাধী হয়তো সে নির্বাচিত হলো, কিন্তু সে অপরাধটা কেন করলো, বা তার কি সাইকোলজি, তার কি মানে অবস্থায় দাঁড়িয়ে সে কাজটা করতে বাধ্য হয়েছে, এই জায়গাগুলোকেও হাইলাইট করা। ফলে আমার প্রতিটা গোয়েন্দা গল্পে যে ভিকটিম শেষ পর্যন্ত বেরিয়েছে, প্রত্যেকের জন্য পাঠক কিন্তু এক ধরনের অনুকম্পা বোধ করেন, এবং আমার ওখানে দেওয়াও আছে যে তাদের রিহ্যাবিলিটেশনেরও ব্যবস্থা হয়েছে অনেক ক্ষেত্রেই, যে অপরাধীকে চিহ্নিত করা হলো, সব হলো, কিন্তু আলটিমেটলি তাকে সুযোগ দেওয়া হলো সমাজের, যে সে যাতে ভুল করেছে, কোনো একটা পরিস্থিতির শিকার হয়ে, সেই রকম কিন্তু একটা ব্যাপার থাকে। সেই জন্যই হয়েছে কি, যে একটা কোনো সমাজের চোখে একটা ভালো মানুষ, হ্যাঁ, সবাই তাকে দেখছে খুব ভালো মানুষ, সে হয়তো একজন শিক্ষক পেশায়, এইরকম। এবার দেখা যাচ্ছে গল্পের মোড় এমন হচ্ছে যে সেই ব্যক্তিটার দিকে অপরাধের কাঁটা যাচ্ছে। তো আমি যদি আজকে এরকম করি যে একজন শিক্ষক, একজন ডাক্তার, যাদেরকে আমরা মানে একজন যাদেরকে আমরা, পুলিশম্যান, হ্যাঁ, হ্যাঁ মানে যাদেরকে যাদেরকে আমরা আমরা একটা নির্ভর করি, একটা পজিশনে রাখি, যে পজিশনে এখানে রাখি, গেলে অন্তত আর কিছু হোক না হোক আমরা একটা সুবিধা পাবো। সুবিধা পাবো। এবং এখনো যতই সমাজে যা কিছু হোক না কেন, কিছু মানুষ এখনো এদের উপর ভরসা করেন। তো আমার লেখায় যদি এরকম এস্টাবলিশড হয় যে এই মানুষটা একজন অপরাধী, তাহলে এই সেটা এই ভালো এই হবে না, প্রফেশনটাকে ভরসা করা ভরসা যাচ্ছে করা না। যাবে না। তো তাহলে সেই কাজটা আমি করতে পারবো না। করতে পারবো না বলেই আমি তখন আর কি চিন্তা করি যে কিভাবে আমি ডিগবাজিটা দেব। যে মানে ওইখান থেকেই আপনি সুইচটা আমি অন করে দেন যে যে এইবার না, এই মানুষটাকে কে আমাকে একটু বাঁচাতে একটু হবে, বাঁচিয়ে নি। বাঁচাতে হবে। তার হয়তো অন্য কিছু ব্যাপার আছে, কিছু, বা তাকে এবার তার অপরাধের ভার লাঘব করার জন্য আরেকটা আমি
আর একটা টুইস্ট আনা। চরিত্রকে আমদানি করলাম, এইরকম করি। কিন্তু আসল কথা ওইটা যে আমি কিন্তু কোনো অন্ধকারকে বা ডার্ক ব্যাপারটাকে এটাকে প্রশ্রয় দিতে চাই না, কোনো নেগেটিভ থিঙ্কিং যাতে না আসে, এটা আমি চাই। এটা সত্যি দরকার যে একটা নেগেটিভ থিঙ্কিং মানুষের মধ্যে যদি চলে আসে, তাহলে আমি পরবর্তীকালে যদি আমি কোনো ডাক্তারকে খুনি হিসাবে দেখাইও, হ্যাঁ, কিন্তু যাতে ওই ডাক্তারের প্রফেশনটাকে আমি খুনি হিসাবে দেখাতে পারছি না। হ্যাঁ, কিন্তু ওই পার্টিকুলার আমাদের দেশে তো অনেক খুনি রয়েছেন, যে হ্যাঁ, সিরিয়াল কিলার রয়েছেন হ্যাঁ, হ্যাঁ, ডাক্তার। একদমই তাই, তো তিনি তার হঠাৎ করে মনে হচ্ছে সে জেল থেকে বেরিয়েও আবার সিরিয়াল কিলিং করেছে, একদম, সেটা তার মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছেন। হ্যাঁ। কিন্তু তাই বলে তার যে ডাক্তার, এবার প্রফেশনটার উপর ডাক্তার আমি তো সবাই সবাই না, তাহলে তো ছুরি কাচিনি হয়ে গেল, একদমই তাহলে তাই। আর কেউই হসপিটালে যাবে না বা সেটা ডাক্তারের কাছে হয়তো যাবে না। তিনি ওই প্রফেশনটা চুজ করেছিলেন, কিন্তু যখন তিনি একজন খুনি হিসাবে, মানে সে একজন খুনি হিসাবে এস্টাবলিশড হয়ে গেল, তখন হি ইজ নো লঙ্গার আ ডাক্তার, তাই না? হ্যাঁ, অবশ্যই, যেমন আমাদের ওসামা বিন লাদেন, হ্যাঁ, উনি তো ভালো ইঞ্জিনিয়ার ছিলেন, তাহলে ওরকম ইঞ্জিনিয়ার গোটা পাকিস্তানেও ছিল না। তাহলে আমরা তো তাকে আর ইঞ্জিনিয়ার বলে কেউ না, চিনছি না, তাকে আমরা চিনছি আতঙ্কবাদী হিসাবে। আতঙ্কবাদী যে হিসাবে। সে এমন একটা মানুষ হয়ে গেছে, সে তার নিজের প্রফেশনটাকে তো ভুলেই গেছে, হ্যাঁ, তার পড়ালেখাটাকে বা তার শিক্ষাগত যোগ্যতাটাকে সে একটা এমন বাজে জায়গায় ইউজ করলো, যেটা সমাজের জন্য কিন্তু একটা অকল্যাণময়। অকল্যাণ, ঠিকই তাই। এবার এবার সেই ক্ষেত্রে যদি আমি বলি যে ক্রাইম সাইকোলজি নিয়ে কি ঘাটা হয়? কিছু তো পড়তেই হয়। আমার একটা গল্প পুলিশ আছে, রিপোর্টস। পুলিশ রিপোর্টস, মানে কাজের প্রয়োজনে তখন আমাকে দেখতে হয়। যে জায়গাটা আমি আটকে যাই, তখন আমি কনসাল্ট করি। হয়তো কোনো পুলিশ পার্সনের সঙ্গেও কনসাল্ট করি, বা ক্রাইম সাইকোলজি নিয়েও একটু পড়ি। আমার একটা এরকম সাইকোলজিক্যাল থ্রিলারই রয়েছে, সাসপেন্সের ৭টি দিন। তো ওটা এখনো বই হিসাবে আসেনি, ওটা ইউটিউব চ্যানেলে আছে, আকাশবাণীর ইউটিউব চ্যানেলে। ওটা পুরোপুরি সাইকোলজিক্যাল একটা থ্রিলার। তো ওটা লেখার সময় আমাকে তো সাইকোলজি নিয়ে রীতিমতো পড়াশুনো করতে হয়েছে। এবং এখন আমি দেখছি যে চারপাশে যে অপরাধ প্রবণতা, তার মধ্যে কিন্তু সাইকোলজির ব্যাপারটা খুব এসে গেছে। মানে কোনো কারণে মনোবিকারগ্রস্ত হয়ে একটা, তাহলে আপনি বলছেন যে মানুষ ভূতের থেকে বেশি মানুষকেই ভয় পাবে? একদমই তাই। কারণ ভূত সম্পর্কে মানুষ নিশ্চিত নয়, নিশ্চিত নয় বলে ওই ব্যাপারটা মানুষকে অ্যাট্রাক্ট করে। কিন্তু এটা তো এস্টাবলিশড যে মানুষের সব থেকে বড় শত্রু মানুষ। মানুষকে সব থেকে বেশি ভয় পেতে হয় মানুষকে। ভরসার জায়গাও মানুষ, আবার ভয় পাওয়ার ভয় পাওয়ার জায়গাও জায়গাটা মানুষ। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে এই যে সাইকোলজিক্যালি যে প্রত্যেকটা মানুষের যে কন্ডিশন এখন, বা বিভিন্ন জায়গায় দেখবেন যে যারা ক্রাইম করছে তাদের সাইকোলজি যখন আমিও তো এই প্রফেশনের মধ্যে হুম, রয়েছি, তো যখন কিছু পড়া হয় বা তাদের যখন আমরা স্টাডি করছি, তখন আমরা একটা জিনিস দেখতে পাই যে তারা কোথাও না কোথাও গিয়ে একটা ডার্ক জগৎ তাদের ভিতরে, মনের ভিতরে একটা আবদ্ধ হয়ে রয়েছে। রয়েছে। তাদের কিন্তু মানে হাজার চেষ্টা করেও ওই ডার্ক জায়গাটা থেকে বের করা যাচ্ছে না। তখন আপনি যেরকম লিখছেন যে আপনি একজনকে একটা জায়গা দিচ্ছেন, তার জায়গা থেকে তাকে একটু মানে ভদ্র হওয়ার বা সুযোগ ভালো দিচ্ছি। সমাজে তাকে হুম, আবার রিপ্রেজেন্ট করার মতো করে তাকে একটা সুযোগ হুম। দিচ্ছেন, কিন্তু বাস্তবে কি এরা আদতেও হবে বলে আপনার মনে হয়? সেটা ঠিক আমার বিষয় নয়, আমি বলতে পারবো না। কিন্তু আমি আশা করতে পারি। এমন ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্রাইম হয়, যাদের চাইল্ডহুডটাই খুব খারাপ। হুম। অনেক ক্রিমিনাল তৈরি হয় যাদের চাইল্ডহুডটাই একদম, আহ, কি বলবো, রটেন। ডার্ক একদম পুরো। হ্যাঁ, বাড়িতে এমন পরিবেশে বড় হয়েছে, এমন একটা পরিস্থিতি, তো তাদের মনটাই ওইভাবে তৈরি হয়ে গেছে। এবার এখন আমরা দেখি যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কিছু হলো খুন করে ফেললো, হুম। বন্ধুর সঙ্গে কিছু নিয়ে গন্ডগোল হলো, মানে খুনটা জল ভাত। তো খুনটা জল ভাত এই বাচ্চাদের কাছে কি করে হলো? আমরাই করেছি, হুম। তাই না? 100 বার। এই আমরা, সমাজটাই তো দায়ী। এই সমাজটাই দায়ী। আমরা যে জেনারেশনের লোক, আমাদের কাছে খুন রক্ত এগুলো মানে একটা বিভৎস ব্যাপার। ভয়ভীত আমরা, একটা জায়গা। কিন্তু এদের কাছে সোজা মাছ কাটার মতো। আমি এত বড় হয়ে গেছি, আমি বলছি ফ্র্যাঙ্কলি, আমি এখনো মাছ কাটতে পারি না, কাটতেই পারি না। এবং আমি যদি মাংস কিনতে যাই কখনো, আমি তাহলে ওই মাংসর দোকানের থেকে অনেক দূরে দাঁড়িয়ে থাকি। আমার এটা আমাকে দেবেন বলে আমি দূরে অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকি। তা আমি এগুলো সহ্য করতে পারি না। এবং কিন্তু এদের কাছে বন্ধু একটু আগে গলা জড়িয়ে ধরে হাঁটছিল, তাকে সে খুন হ্যাঁ, করবে। কেটে আবার তার মাংস খেয়েছে। হ্যাঁ, এরকম একটা এই নাগাল্যান্ড না কোন দিকে একটা ঘটনা এটা, যে বন্ধুকে তার রাগের রাগ হয়ে গেছে, হ্যাঁ, বন্ধুকে কেটে তার মাংস রান্না করে আবার তাদের করে বসে খেয়েছে। তার মানে খেয়েছে। তার বিকৃতিটা কোন জায়গায় পৌঁছিয়েছে। এবং সেটা তো একদিনে হয়নি, না। সেটা ধীরে ধীরে হয়েছে। তার পরিবার খেয়াল করেনি, খেয়াল করার তাদের সুযোগ হয়নি।
কেউ তাকে সাহায্য করেনি। আমি জানি না সে কতটা কিভাবে বের হয়ে আসতে পারবে, আমাদের সমাজ কতটা তাকে সংশোধনের, আপনি তো তুমি বলি, হ্যাঁ 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 নিশ্চয়ই। তুমি তো ভালো জানো সংশোধনাগার আমাদের যেগুলো বলি কতটা সংশোধনের না সুযোগ আছে। সংশোধনাগার মানে যেখানে সংশোধনাগারটা রয়েছে সেখানে মানে সেই এনভায়রনমেন্টটাই ক্রিয়েট হয় না হ্যাঁ, যে তারা সংশোধন শোধন হবে। হবে, সেটাই বলছি, এটা মেন সংশোধনের জায়গা। কতটুকু সুযোগ আছে, না নেই এটা তো। হয় না। তো তাদের যদি সত্যি সত্যি সংশোধনের সুযোগ দেওয়া হতো তাহলে ঠিকভাবে, হয়তো তাহলে কিছু হয়তো হতো, হতো। আমি ওই জায়গায় একটা আশার আলো জ্বালিয়ে রাখি, ওটাই যে আমার হয়তো কাজ। কিছু কোনোদিন না কেউ কেউ হয়তো হয়তো, এই সংশোধন করার হ্যাঁ চেষ্টাটা চেষ্টাটা কেউ একজন করবে, করবে এসে। বা তাকে হয়তো সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়া হলো না, তাকে ছেড়ে দেওয়া হলো, মাফ করা হলো, মানে আমার গোয়েন্দা যে করে তিস্তা অনেক ক্ষেত্রেই করে, বিশেষ করে যারা আন্ডার এজ, হ্যাঁ তাদেরকে সেই সুযোগ দিচ্ছে, বা যার ব্যাকগ্রাউন্ড যাচাই করেছে যে এইভাবে এই কারণে সে এরকম কাজ সে করতে ডার্ক বাধ্য রিয়ালিটিতে হয়েছে, চলে চলে এসছে। গেছে, তো তাকে সেই সুযোগটা দেয়ও, উম, যাতে সে ফিরতে পারে বা ঠিক হতে পারে, বা যাতে তার মধ্যে অনুশোচনা হয়, সে আবার বাঁচার সুযোগ পায়। বাস্তবে হোপ ফর দ্য বেস্ট, কেউ না কেউ কারুর না কারুর জন্য করবে। পারফেক্ট মার্ডার কি এক্সিস্ট করে? পারফেক্ট মার্ডার বলতে কি বোঝায়, মানে পূর্ব পরিকল্পিত একে আমি খুন করব, যেরকম আমরা গোয়েন্দা গল্পে দেখি, বিশেষ করে ব্যোমকেশের গল্পে দেখতাম না, চিঠি এলো অমুক দিন, আর মাত্র এত ঘন্টা বা অমুক দিন। বাস্তবে কিছু থাকে যেগুলো হঠকারিতার বশে মার্ডার, আর কিছু থাকে এখন তো আমরা দেখি যে সমস্ত সুপারি দিয়ে মার্ডার। হুম। হ্যাঁ, তো সেটা তো আগে থেকেই প্ল্যান করা, না হলে আর সুপারি দেওয়া হলো কি করে, মানে মার্ডার করাও কিছু লোকের প্রফেশন হয়ে গেছে। তো সেটাকে কি বলবো। আমার একটা কথা মনে পড়ছে, আমি ইয়েটা উচ্চারণ করছি না, কারণ চারপাশে রাজনৈতিক বাতাবরণ খুব খারাপ। তো বেশ কিছুদিন আগে, বছরখানেক আগে বোধহয়, একজন রাজনৈতিক কর্মীকে খুন করার জন্য ওরকম সুপারি কিলার হায়ার করা হয়েছিল, আমরা খবরে পড়েছি, হুম হুম হুম। খবরে দেখেছি। তো সুপারি কিলার এসছে, তাকে শ্যুট করেছে, কিন্তু তার বন্দুকটাই চলেনি। হ্যাঁ, তা আমরা মজা করে বলছিলাম যে এমন সুপারি কিলার এনেছে বন্দুকই ফোটেনি, তা বন্দুকটা আগে তুই ফুটিয়ে প্র্যাকটিস করে আয়, তুই তো সুপারি কিলার হয়েছিস, তা তুই কিরকম সুপারি কিলার, মজা করছিলাম। কিন্তু তার থেকে, এটা থেকে বোঝা যাচ্ছে যেটা, যে যে সে যখন তখন হাতে আগ্নেয়াস্ত্র পেতে পারে, এবং যে সে যখন তখন যা ইচ্ছা তাই মার্ডারার করতে হিসাবে পারে। নিযুক্তও হতে পারে, তাই না? হ্যাঁ, এটা ঠিক কথা বলেছেন, যে নিজেকে মার্ডারার হিসাবে তুলে ধরতেই পারে হ্যাঁ, যে কেউ। যে কেউ। এখন সিচুয়েশন যা দাঁড়িয়েছে যে কেউ এটা করে দিতে পারে। যাই হোক, এটা আমাদের সত্যি আমরা খুব ডার্ক সাইকোলজির দিকটা একদমই চলে তাই। যাচ্ছিলাম, হ্যাঁ, একটু রিলিফ নিয়ে আমরা। আচ্ছা, আমার আপনাকে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে ব্যোমকেশ ফেলুদা এগুলো তো কিরিটি এ একটা মানে আলাদা লেভেলের জায়গায় রয়েছে। একদমই তাই। তো সেই জায়গায় থেকে দাঁড়িয়ে এখনকার জনার আর তখনকার জনার মধ্যে তফাৎ থাকলেও নিশ্চয়ই। এখনকার জনারে কি গোয়েন্দা গল্প লেখাটা একটু শক্ত, এখনকার জনারে একটু বা শখ। বড় পার্থক্যটা হ্যাঁ, কোথায়? বড় পার্থক্যটা হচ্ছে যে এখন তো টেকনোলজির এত বেশি ইউসেজ বা হ্যাঁ বেরিয়ে গেছে যে বেরিয়ে গেছে, এগোতে পারবো ওটা নিয়ে আমরা। এগোতে পারবো, এবং সেই কারণে আমরা এবং মানুষের এক্সপেকটেশনও বেড়ে গেছে, অপরাধের এরিয়াও বেড়ে গেছে। কাজেই ব্যোমকেশ বা ফেলুদার সময় আমরা দেখেছি যে যে ঘটনাগুলো নিয়ে গল্প তৈরি হতো, সেই রকম ঘটনা নিয়ে এখন গল্প তৈরি হলে পাবলিককে সেভাবে অ্যাট্রাক্ট করা যাবে না, যে একটা কলম হারিয়ে গেল, কি একটা গোলাপি মুক্ত রহস্য, বা কি ওই রকম একটা এরকম মুক্ত গেছে যাক, কেউ গোয়েন্দা লাগিয়ে খুঁজতে যাবে না, তাই না? হুম। তো এইরকম ব্যাপার। তো এখন যদি গোয়েন্দা গল্প লিখতে হয়, তাকে সেই রকমের একটা আহ, চমকপ্রদ একটা প্লট থাকতে হবে, এমন কিছু দিকে অ্যাট্রাক্ট করতে হবে, প্লাস এখনকার যে গোয়েন্দা তাকে সেই রকমভাবে টেক স্যাভি হতে হবে। ব্যোমকেশ বা ফেলুদা যেমন নিজে নিজেই কাজগুলো করতেন, বা ফেলুদা প্রয়োজনে সিধুজাটার দ্বারস্থ হতেন, হুম। এখন কিন্তু সেইটুকুনি হলে চলছে না। আমার গোয়েন্দাটিকে যেমন ঘন ঘন লালবাজারে যেতে হয়, সাইবার সেলে হেল্প নিতেই হয়, না হলে কিছু করতে পারে না।
এগোতেই পারে না, কারণ চারদিকে কল ডিটেলস অমুক তমুক ইত্যাদি নানান রকম সেগুলো তো লাগবেই। আছে, সেগুলো লাগবে। এবং সেটা কোনো গোয়েন্দার পক্ষে, মানে আমরা বলি গোয়েন্দা গল্প লিখি বটে, কিন্তু আসলে গোয়েন্দাদের যারা প্রাইভেট ইনভেস্টিগেটর তাদের কিন্তু হাত পা বাঁধা। তারা কিন্তু বড় বড় কেস সব উইদাউট জিনিসটা সবভাবে করতে করতে পারবে না, তাদের কিন্তু হাত পা বাঁধা। তাহলে তাদের করতে গেলে পুলিশেরই সাহায্য, শরণাপন্ন হতে হবে। সাহায্যটা নিতেই হবে। হ্যাঁ, এবার পুলিশ কতটা কোন জায়গা থেকে সাহায্য করবে সেখানেও একটা বাস্তব ধর্মী ব্যাপার রাখতে হয়, যে পুলিশ কেন করবে একটা প্রাইভেট ইনভেস্টিগেটরকে হেল্প। তো ওই জায়গাগুলো একটু ব্যালেন্স করে চলতে হয় এখন লিখতে গেলে। আর কারণ কেননা পাঠক কিন্তু এখন অনেক খুঁটিয়ে, যারা পড়েন অনেক খুঁটিয়ে পড়েন, তারা কিন্তু এটা এরম হয় না, যা ঢপবাজি, হুম, এরকম কথা মানে তারা বলবেন। রিয়েল লাইফে রিলেটটা করতে একদম করবে। পারফেক্টলি হুম, করতে পারে, হ্যাঁ যেটা আগে হতো না, যে ঠিক আছে এরকম হতেই পারে, হ্যাঁ, হতেই একটা পারে। বেল মারলাম, একটা কাঁটা গিয়ে কাঁটা হ্যাঁ বিঁধতেই পারে, হ্যাঁ, কিন্তু এখন সেই বেলটা কত জোরে পড়ছে না পড়ছে, সে সেটা কি কতটা যাবে দূর কিনা। দিয়ে গেলে, মানে তারা সেই প্রজেক্টাইলটা দেখবে। হ্যাঁ, আমরা যেমন ক্রিকেট মাঠে দেখি বলের প্রজেক্টাইলটা কত হুম, দূর কি, তো কাটারও তাই দেখবে, ওই লোকটা একদম ওই গা ঘেঁষেই বা যাবে কেন, সে তো একটু সরেও যেতে পারতো। এরকম অনেক রকম প্রশ্ন আসবে। ওখানে অ্যারাইজ করে যায়। হ্যাঁ, যাই হোক, সেই সব তো সেই ব্যাপারগুলো তো ক্ষেত্রে ভাবতে হবে। সোশ্যাল মিডিয়ার যে জগৎটা এখন, তাতে কোথাও গিয়ে মনে হয় না যে সোশ্যাল মিডিয়া, আপনি যে বই লিখছেন সোশ্যাল মিডিয়াতেও তো অনেকে অনেক গল্প লেখে, লিটারেচারের সেই জায়গাটা কি আছে? আমি না, সত্যি কথা বলতে কি, সোশ্যাল মিডিয়ায় সেরকম একটা থাকি না। হ্যাঁ, হ্যাঁ, আপনাকে আমি, এটা ঠিক কথা, আপনাকে খুব কম দেখা যায়। আমি সোশ্যাল মিডিয়াতে একদমই বেশি থাকি না। আমি মাঝে মাঝে একটু ঢুকি, আমার যদি কোনো নতুন বই টইয়ের কথা থাকে বা নতুন লেখা, বা তার লিঙ্ক শেয়ার করলাম, বা কোনো যেগুলো অনলাইন ম্যাগাজিন আছে এইটুকু করলাম। সোশ্যাল মিডিয়ায় আমি দু চারবার ঢুকে দেখেছি, তাতে প্রচুর লেখা হয়, প্রচুর কাটাছেঁড়া হয়, প্রচুর ঝগড়া হয়, অনেক কিছু হয়। তা আমার সেগুলো আমাকে ঠিক আকর্ষণ করে না। আমার মনে হয় ওই সময়টা যদি আমি লিখিত জিনিস পড়তাম, বইপত্র পড়ি, সময় তো খুব কম। হ্যাঁ, তো ওইটা থেকে আমি খুব একটা না মানে আপনার চেষ্টা করে সারাদিনের নিজেকে কাজের পর দূরে আপনার রাখি। সত্যি ওইগুলোর প্রতি হয়তো অতটা আকর্ষণ বোধও আকর্ষণ হয় না। বোধও হয় না। আর হলেও কি হয়, ওর মধ্যে যদি আমি একবার ঢুকে যাই না, দেখা যাবে কোথা দিয়ে এত সময় বেরিয়ে গেল। এটা একটা মনে করি। আর ২ নম্বর মনে করি যে আমার যারা বইয়ের পাঠক, হুম? তারা সব খুব যে সোশ্যাল মিডিয়াতে এক্সিস্ট করছে তা নয়। কাজেই আমি চেষ্টা করব আমি আমার নিজের গুণগত মান আরও যাতে বাড়াতে পারি, আমার লেখার মান বাড়াতে পারি, আমার পড়াশোনা বাড়াতে পারি, এবং সেটার জন্য আমি সময়টা দিই। ফলে সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি অনেক কিছু চলতে থাকে। আমি উম মাঝে মাঝে দেখেছি আরকি। আমি হ্যাঁ, থাকি অতটা না পাত্তা দেওয়ার একদম, নাই। হ্যাঁ। ওখানে কেউ আমাকে ভালো বললেও আমি ভালো হব না, ওখানে কেউ আমাকে খারাপ বললেও আমি উনি খারাপ হব কিন্তু না। জাস্ট তোয়াক্কা করেন না, একদমই তাই। যে তোমার যা ইচ্ছা লেখার লেখো, আমি তো জানি আমি কি লিখছি। একদম আমার তাই। পাঠক, আমার পাঠকের সেকশনটাই আলাদা, তো আমার পাঠক সেইভাবেই থাকবে। হুম, আচ্ছা, এতক্ষণ তো অনেক সিরিয়াস গল্প হলো, হুম, হুম। একটা ফান রাউন্ড করি। হ্যাঁ, হ্যাঁ। জাস্ট একটা র্যাপিড ফায়ার, যত তাড়াতাড়ি পারবেন উত্তর দেবেন। ফেলুদা না ব্যোমকেশ? ব্যোমকেশ। থ্রিলার না হরর? থ্রিলার। হ্যাপি এন্ডিং না ডার্ক এন্ডিং? হ্যাপি এন্ডিং। কফি না মিডনাইট রাইটিং? কফি মোড, মিডনাইট রাইটিং বোথ। মিডনাইট রাইটিং হলে কফি ইজ আ মাস্ট। রিয়েল ক্রাইম না ফিকশনাল মিস্ট্রি? ফিকশন মিস্ট্রি। শার্লক হোমস না হারকিউল পয়ারট? শার্লক হোমস। ওকে, প্লট টুইস্ট না ইমোশনাল ক্লাইম্যাক্স? ইমোশনাল ক্লাইম্যাক্স। শেষ প্রশ্ন, গোস্ট গোস্ট বেশি স্ক্যারি না হিউম্যান মাইন্ড? হিউম্যান মাইন্ড, অবশ্যই হিউম্যান মাইন্ড। ডিফাইন্ড, হিউম্যান মাইন্ডটাকে একদম ডিফাইন করলে একটু কিরকম ভাবে বলবেন আপনি? হিউম্যান মাইন্ড হচ্ছে এমন একটা জগৎ, যেটা আমরা নিজেরাও এখনো পুরোটা জানি না। এবং আমার মনে হয় কোনো মানুষও তার নিজের মাইন্ডটাকে পুরোপুরি জানে না, যে সে মাইন্ডের অগোচরে কোথায় যে কি আছে, যেই মনের মধ্যে দারুণ সুন্দর ক্রিয়েশন আছে, দারুণ ভালো ভালো চেতনা আছে, আবার সেই মনেরই একটা পাশে কোথাও একটা অন্ধকার লুকিয়ে থাকে। আমরা অনেক প্রমাণ পেয়েছি। একটা মানুষ যে সবার জন্য মানে খুব হেল্পফুল, খুব ভালো, সেই মানুষটাকেই হয়তো দেখা যায় কোনো একটা জায়গায় তার ব্যক্তিগত স্বার্থে একটা হয়তো আঁচড় লেগেছে, তো অন্য একটা রকমভাবে সে মানে রিয়্যাক্ট করছে, বহিঃপ্রকাশটা অন্যরকম বহিঃপ্রকাশটা হলো। অন্যরকম হচ্ছে।
তো এরকম দেখা যায় মানুষের মনটাকে যেহেতু আমরা পুরোপুরি বুঝতে পারিনি, তা না বোঝা জিনিসটাই বেশি আমাদেরকে ভয় লাগায়। তো সেই জন্য হিউম্যান মাইন্ডই আমার কাছে বেশি স্কেয়ারি। আর ভূতের ব্যাপারটা বলি যে ভূতে আমি বিশ্বাস করি না। ভূত বলতে আমাকে বাচ্চারা জিজ্ঞাসা করে, আমি যেহেতু বাই প্রফেশন একজন টিচার, যে কোনো সময় পেলে ম্যাম ভূতের গল্প বলুন। তা আমি বলি যে হ্যাঁ ভূতের গল্প আমি বলবো, মানে অতীতে যা ঘটে গেছে সেটাই তো ভূত। তাহলে অতীতের গল্প শোন, ইতিহাসের গল্প শোন, এরকম সব বলি। তা যেগুলো আমরা ভূত বলি ওগুলো আমার বিশ্বাস নেই, কিন্তু বাধ্য হই ভূতের গল্প লিখতে। লিখতে হয় মানে যখন সম্পাদক দাবি করেন এই মে মাসেরই কয়েকটা নাম আমাদের জানিয়ে দিন, তাহলে পাঠকগণ আর যারা জানে না তারাও চেষ্টা না না করবে পড়ার। ভূতের গল্পের আমার কোনো সংকলন নেই এখনো পর্যন্ত। এই টুকটাক এই মে মাসের কি যেন ওটার নাম, সুখী গৃহ, কোনো একটা ভূতের গল্পের ইস্যু ছিল, স্পেশাল ইস্যু, ওটাতে একটা বেরিয়েছে, নেক্সট মান্থেও একটা বেরোবে। তো এরকম যখন সম্পাদক চেয়েছেন বাধ্য হয়েছি লিখতে, মানে বলতে গেলে সম্পাদক ভূতের গল্প দিন ম্যাডাম, আমি আমি একটু বিপাকেই পড়ে যাই। ভূত বলতে তো আপনার আমি কাছে বিশ্বাস করি না, অতীতটাই। আমার কাছে অতীতটাই। তো আমি একটু বিপাকেই পড়ে যাই। তারপরে ঠিক আছে, অনেক কিছুই লিখি যেগুলো বিশ্বাস করি না। তা আমি ভেবেছিলাম আমার কোনো একটা বইয়ের ওই কভার পেজে আমার পরিচিতি যেখানে আছে সেখানে লেখা রয়েছে যে একমাত্র ভূত আর ভগবান ছাড়া সব বিষয় নিয়ে আমি লেখালেখি করি। তো ভূতটা লেখার পর, বইটা বেরোনোর পর আমার এক বন্ধু ফোন করে বলল, এবার তাহলে তোকে এই এই পরিচিতি থেকে শব্দটা বাদ দিতে হবে, ভূত লিখছিস তো। বললাম কি করব, ঠিক আছে নেক্সট বইয়ের এডিশনে আমি ওটা চেঞ্জ করার চেষ্টা করব। তো দেখলাম ঠিক আছে, ভূত মানেই সবসময় এত বড় বড় লম্বা লম্বা দাঁত বার করে এই সেই করবে, একটা মানে সাংঘাতিক, ওই রকম আমি করতে পারি না। আমি একটা আনক্যানি ফিলিংস বা বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে ভূতের গল্প আপাতত শুরু আপনার করেছি। এই কথা থেকে আমার একটা সিনেমার কথা খুব মনে পড়ে যাচ্ছে, উত্তম কুমারের থানা থেকে আসছি। একদম। থানা থেকে হ্যাঁ হ্যাঁ আসছিতে কিন্তু উনি কোনো ক্যারেক্টারই না, হ্যাঁ কিন্তু সব থেকে বড় মেন ক্যারেক্টার। হ্যাঁ কারণ উনি ছিলেন ওদের অতীতকে এমন জায়গায় দাঁড় করে যে ধরে রাখার। হ্যাঁ। ওই রকম একদম রিসেন্ট একটা সিনেমা, মানে বছর পাঁচেক হয়ে গেল, কৌশিক গাঙ্গুলির, মানে আমাকে ভীষণ নাড়া দিয়ে গেছিল সিনেমাটা, খাদ। খাদ। খাদও ঠিক ওরকম, যে পরে জানা গেল যে ওরা সবাই, বাসটা খাদে পড়েছিল, সবাই আসলে মৃত। কিন্তু থ্রু আউট দ্য সিনেমা কি হলো, প্রত্যেকের ভেতর থেকে সেই মানুষটাকে টেনে বার করা হলো। এটাও এক ধরনের খাদ, যে আমাদের মনের গভীরে যে খাদ আছে। তো ওটা কেউ যদি বলে এক কথা বলবে ভূতের সিনেমা, কারণ একদম শেষে দেখা গেল সব কটা ক্যারেক্টারই আসলে ভূত। ডেড। আহ, কিন্তু আবার কেউ ওটাকে ভূতের সিনেমা বলবে না, কারণ সিনেমাটা দেখতে দেখতে কোথাও মনে হয়নি আমি একটা ভূতের মুভি দেখছি। তো আমি যে কটা ভূতের গল্প লিখেছি, আমার ভূতের গল্পগুলো ওরকমই হয়েছে। কেউ যদি ভাবে আমি প্রচন্ড ভয় পেতে চাই, এরকম হবে না। কিন্তু ওই থানা থেকে আসছি বা খাদের মতো মনে হবে যে এটা কেন হলো, এরকম কেন হলো। না, আমার সত্যি থানা থেকে আসছে সিনেমাটা আমি যতবার দেখি ততবার কেন জানি না মনে হয় যে সত্যিই তো মানে আমরা নিজেদের নিজেদের অতীতটা নিয়ে যদি একবার ভাবি তাহলে কাটাছেঁড়া সত্যিই করি। হয়তো থানা থেকে কেউ চলে আসবে। হ্যাঁ, সে হয়তো আমাকে ওই জায়গাটা থেকে দাঁড় করিয়ে সাবধান প্রশ্ন করানোর জায়গা, করবে। দাঁড় করিয়ে একটা প্রশ্ন করার একদমই তাই। জায়গা। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে নন্দিনী নাগ যদি রিয়েল লাইফ ডিটেকটিভ হতেন তাহলে প্রথম কেস কি সলভ করার চেষ্টায় থাকতেন? এইটা না একটু ঝামেলার প্রশ্ন। আমার মনে হয় আমি রিয়েল লাইফ ডিটেকটিভ হতে পারতাম না। না, যে ক্রিয়েট করতে পারে সে নিশ্চয়ই হতে পারে। কাগুজে বাঘ হওয়া তো অনেক সোজা, তাই না? কাগুজে বাঘ হওয়া অনেক সোজা, রিয়েল লাইফে সেটা করে দেখানো বাপ রে বাপ। আমার গোয়েন্দাটিকে কত কিছু জানতে হয়েছে। সে একটা তার প্রফেশন সামলায়, তার সঙ্গে সে ক্যারাটে জানে, মানে সে সেলফ ডিফেন্স খুব পোক্ত, তার মগজ চলে, সে গাড়ি চালাতে পারে, সে প্রচন্ড পরিমাণে দৌড়ঝাঁপ করতে পারে। এই সকালবেলায় অফিসে থাকলো, বিকেলবেলায় সে প্রয়োজনে চলে গেল বহরমপুর ড্রাইভ করে। আমি এত কিছু পারতাম না, আগে থেকে আমি ডিক্লেয়ার করে দিলাম। আমার সেলফ ডিফেন্সের, মানে আমি একটু ল্যাদ খাওয়া পাবলিক, গাড়ি পড়ে রয়েছে। দেখেন, ল্যাদ খাওয়া পাবলিকে কিন্তু আরেকজনকে উঠিয়ে দাঁড় করিয়ে তাকে একদম যুদ্ধ টুদ্ধ করিয়ে ফেলছে। একটা সময় আমি এত ল্যাদ খেতাম না, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি সাইকেল চালাতাম, আমি বাইক চালাতে পারতাম, সব পারতাম। কিন্তু এখন আমার গাড়ি চালাতে গেলে ড্রাইভার হায়ার করতে হয়,
আমি শিখিনি। আমার মা বারবার বললো তুই গাড়িটা চালানো শিখলি না। আমি বললাম না মা, আমার সব আমি মেনে নিয়েছি, সবার দ্বারা সব হবে না। আমি যদি গাড়ি চালাতে যাই আমি নির্ঘাত অ্যাক্সিডেন্ট করব। আমার ডান বাঁ গুলিয়ে যাবে। আমি, কারণ আমি অন্যমনস্ক থাকি। আর তাহলে আমি কি করে গোয়েন্দা হতাম এখন? না তাহলে এটা সত্যি কথাই যে যারা লেখালেখি নিয়ে বা যারা এই পড়াশোনার জগতে রয়েছে তারা কোথাও না কোথাও গিয়ে খামখেয়ালিপনার ভাগে। প্রচন্ড প্রচন্ড। আমি আমার এমন অবস্থা হয়েছে এখন যে গাড়ি তো ছেড়েই দাও, আমি মাঝে মাঝে রাস্তা দিয়ে পায়ে হেঁটে গেলেও আমার মনে হয় আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হয়তো দুম করে একটা সামনে গাড়ি চলে এলো। একদিন হয়েছিল কলেজ স্ট্রিটে, আমি আমার প্রকাশকের ঘর থেকে দেশের ওখান থেকে বেরোচ্ছি, ওই জায়গাটা কফি হাউসের সামনেটা খুব ন্যারো, ঘিঞ্জি টিঞ্জি। আমি পাশ দিয়ে আসছিলাম, হঠাৎ একটা হলুদ ট্যাক্সি এসে আমাকে খুব গালাগাল করে চলে গেছে। আর ওই তাতে আমার কনফিডেন্স চলে গেছে যে না না বাবা, আমি সাবধানে পাশ দিয়ে চলি, আমি চেষ্টাই করব না গাড়ি চালানো। আমি কি করে গোয়েন্দা হব? আমি হতে পারবো না। আমি দেখে নিয়েছি আমার জন্য মানে অনেক প্রফেশন। আমি তো বলি মাঝে মাঝে যে আমি একমাত্রই পড়াতে এসেছি বলেই আমার চাকরিটা টিকে গেল। আর কোনো কিছু করলে আমি পারতাম না, আমি ড্রাইভার হতে পারতাম না, আমি ব্যাংকার হতে পারতাম না। ব্যাংকার হলে আমি জেলে যেতাম, আমার সব হিসাব ভুলিয়ে যেত। কাজেই গোয়েন্দা তো আমি হতেই পারতাম না, আমি বুঝে গেছি। ওটা আপনি হ্যাঁ শিওর? একদম শিওর, নিজের অক্ষমতার প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে লেখালেখি ছেড়ে দেবেন? না, একদমই মনে হয়নি। কারণ লেখালেখিটাই হচ্ছে আমার অক্সিজেন, আমার মানে অল্টার ইগো বা আমার লাইফ। আমি জানতে ভালোবাসি, পড়তে ভালোবাসি, শিখতে ভালোবাসি, এবং ওই জানা শেখা পড়ার আগ্রহের জন্য থেকেই আমার লেখা চলতে থাকে, সাইমালটেনিয়াসলি চলতে থাকে। মানে লেখা ছেড়ে দেওয়া মানে আমার স্থবিরতা। আপনার জীবনে একটা এমন ভাগ যে এইটাকে আমি ছেড়ে দিলে আমি বাকি জীবনটা আর বাঁচতে পারবো না, এরকম একদমই তাই, অবস্থা? ওটাই আমার জীবন বলা যেতে পারে। লেখালেখি থেকে অক্সিজেন পাই বলে আমি অন্য কাজগুলো আরো ভালো করে করতে পারি, এটাও বলতে পারি। এমন যদি হয় টানা আমি 4-5 দিন কিচ্ছু লিখিনি, আমার মেজাজ কিন্তু খিটখিটে হয়ে যায়। তা আমার যারা ক্লোজ বন্ধু টন্ধু বলে এই তুই নিশ্চয়ই লিখিস নি অনেকদিন, বা অনেকদিন পড়িস নি, লিখতে বস সব ঠিক হয়ে যাবে। কাজেই লেখার কথা ছাড়ার কথা আমি ভাবতেই পারি না। আচ্ছা, যারা নতুন, যারা লেখক বা লেখিকা, যাদের নিজেদের আত্মপ্রকাশ করার মনের ভেতর থেকে ইচ্ছা রয়েছে, তাদের জন্য কি অ্যাডভাইস থাকবে আপনার? তাদের জন্য আমার অ্যাডভাইস থাকবে যে প্রচুর পড়াশোনা করা। আমি দেখেছি এবং দেখে খুব হতাশ হয়েছি। এখন অনেকেই লেখেন, এই কালকেই সোশ্যাল মিডিয়ার কথা বলছিল তো, একজন ডাক্তারবাবু, মানে খুব বিতর্কিত ডাক্তারবাবু, তার একটা পোস্ট আমার চোখে পড়লো। তিনি বলছেন যে আনন্দবাজারকে তিনি একটা সাক্ষাৎকার দিতে চেয়েছিলেন, বা কিছু এই নিয়ে আনন্দবাজারের সঙ্গে তার কিছু কথাবার্তা হচ্ছিল। তিনি লিখছেন আমি ওই সময় একটা বই লেখার কাজে ব্যস্ত ছিলাম, তাই আমি ওদেরকে সময় দিইনি। কিন্তু তিনি ফেসবুকে ওই যে পোস্টটা দিয়েছেন ওইটুকুনি, তার মধ্যে 5টা বানান ভুল এবং বেসিক ভুল। যেখানে আহ, অন্তঃস্থ হবে সেখানে ও লেখা, হর্ষইয়ার অন্তঃস্থয় তো এখন বলতে গেলে মা বাপ দেখি না চোখে। আমি যে কাজটা করি সেটা মানে আমি যাই আর সে যায়, এই পার্থক্য নেই, উঠে গেছে। এই পার্থক্য নেই আমি দেখেছি লেখে যারা, তাদের মধ্যে এই পার্থক্য নেই আমি দেখেছি যারা পড়ায় তাদের মধ্যে। তো আমার তো সেই ধৃষ্টতা নেই, আমি তাদেরকে পয়েন্ট আউট করি যে তুমি এইটা ভুল করছো। কিন্তু আমার ভীষণ কষ্ট হয়। আর আর তো বলেই কোথাও নেই। না গিয়ে মনে হয় না যে তাদেরকে অন্তত ভুলটুকু অন্তত জানানো উচিত? ভুলটুকু জানানো উচিত, আমি অনেকবার ভেবেছি, কিন্তু আমি ভুলটুকু কাকে ধরাতে পারি? যারা আমার থেকে ছোট, যারা আমার স্টুডেন্ট, তাদেরকে আমি শেখাতে পারি। কিন্তু আমি কি একজন লেখক লিখছেন, একজন শিক্ষক শেখাচ্ছেন, তার সেটাই কিন্তু সেই প্রফেশন, জায়গাতে তো প্রকাশক যারা রয়েছেন তাদেরও তো একটা দায় থেকে দায় যায়, থেকে প্রুফ যায় যে রিডারের তারা তো, দায় থেকে হ্যাঁ। যায়। তো আমি তো বলার কেউ নই, আমার তো সেই জায়গাটা মানে মানে আপনি অতটা সেই অডাসিটিটা নিচ্ছেন না, বা নেব না। সেই জায়গাটা আপনি ভাবেন যে তারা হ্যাঁ সেটা তাদের মতো আমার, করে লিখছে, কে বা কিভাবে তারা সেই নেবে? জিনিসটাকে আমার মানে আমার ভালো উদ্দেশ্যটাকে কি তারা ভালোভাবে নেবে? একদমই না, একদমই না, নেবেই না আশা করা যায়। তার ইগোতে লাগতে পারে যে তুমি কে হে, তোমারও তো হাজারটা ভুল আছে, হুম। থাকে। অনেক আমি যে
নির্ভুল তা তো না, নই, সেটা তো আমারও কখনো ভুল সম্ভব আছে। না। একটা মানুষ সারা জীবনে মানে অগন্তি ভুল করে, অগন্তি সঠিক কাজ করে। হ্যাঁ, তো আমি এটাই চাইবো যারা লিখতে আসবে, শুধু আমি বানানের কথা বলছি না, আরো অনেক 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 পড়লে নিজের চেতনার পরিবর্তন হয়। তো লেখা মানে তো আমি একই ধাঁচের লেখা, যেটা আজ থেকে 50 বছর আগে হয়েছে সেটাই আবার লিখে যাব, বা ওই একই প্রেম ভূত ওইসবের মধ্যে আবর্তিত হব, এমন তো নয়। যদি কেউ ভাবে যে আমি লেখক হিসাবে টিকে থাকবো, আজ থেকে 100 বছর পরেও লোকে আমাকে হুম। পড়বে, তাহলে তাকে তো তার মানটা সেই জায়গায় নিয়ে যেতে হবে। সেই এবং সে জায়গাটায় নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাব, আমি অল্প লিখলেও যেন আমাকে ওই একদম অল্পর তাই, জন্য মনে রাখে। ওইটার জন্য মনে রাখে। কেননা আর সেটা তো এমনি এমনি হতে পারে না, না? আমি যখন জন্মালাম আমি তো সবকিছু ইনপুটস নিয়ে জন্মাইনি। আমাকে পরিবেশ থেকে নিতে হবে, তবে তো আমি নিজে সমৃদ্ধ 100 হব। বার, 100 তো বার। সেই কারণে ভালো লেখক হতে গেলে সবার আগে একটা ভালো পাঠক হতে হবে। আমি যদি দিনে 2 ঘন্টা লিখি তাহলে আমি যেন 4 ঘন্টা পড়ি, মানে এইরকম। আপনার আপনার মতে পড়াটা মানে সেলফ স্টাডিটা খুব করতে একদম, হবে, ওটা যা থাকবেই, চলতেই এবং থাকবে। ভাষার উপর জ্ঞানটা যেন প্রপার থাকে। সব, এবং গোটা পৃথিবীর যা কিছু আমি যে জনারে লিখবো সেইটার উপর আমার যেন সব জায়গায় যা লেখা হচ্ছে ইত্যাদি একটা দখল থাকে, এটা একটু থাকতে হলেও হবে। যে মানে অল্প থাকলেও নলেজটা যেন নলেজটা যেন থাকে। থাকে, না হলে আমি আমার পাঠককে নতুন কি দেব। নতুন কি দেবো, ঠিক। আজ আমাদের ফাইনাল কোয়েশ্চেন ওনার কাছে, যে যদি আপনার জীবনী নিয়ে কোনোদিন রহস্য উপন্যাস লেখা হয়, বা কোনো একটা উপন্যাস লেখা হয়, তার নাম আপনি কি দিতে চাইবেন? তার নাম আমি দেব আমার আধার আমার আলো। আমার আধার আমার আলো, খুব সুন্দর নাম কিন্তু একটা। হুম। এটা যদি একটু বিশ্লেষণ করতে বলা হয়। মানে খুবই সোজা বিশ্লেষণ। আমি একটা মানুষ, প্রতিটা মানুষের মতোই আমারও কিছু খারাপ দিক আছে, কিছু ভালো দিক আছে। আমার খারাপ দিকগুলো আমার আধার, যেগুলো হয়তো আমরা সবসময় ঢেকে রাখি, আর আমার ভালো দিকগুলো আমার আলো। তো আমাকে নিয়ে যদি উপন্যাসই হয় তাহলে আমি চাইবো আমার সব দিকটাই দেখানো হোক। তাই জন্য আমার আধার আমার আলো। আমার আধার আমার আলো, জিনিসটা সত্যি কিন্তু খুব মানে ইন্টারেস্টিং নাম একটা। দেখুন, আজকে ফাইনাল কোয়েশ্চেনটা করার পর মানে কোথাও গিয়ে মনে হচ্ছে যে এতদিনে আমি একজন মানে সঠিক মানুষের পাশে বসে সঠিক মানুষের সাথে একটা কনভারসেশন করলাম। আজ কনভারসেশনটা এতটাই আনন্দের, এতটাই রহস্যময়, এতটাই ইমাজিনেশন নিয়ে ভরা, এতটাই সুন্দরভাবে উনি নিজেকেও রিপ্রেজেন্ট করেছে। আজ এই প্রথম হয়তো আমিও এত সুন্দরভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারছি। যাই হোক, বিদায় নেওয়ার আগে আপনাদের সকলকে একটা রিকোয়েস্ট রইল, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই পুরো পডকাস্টের কোন জায়গাটা বেশ ভালো লেগেছে, এবং নন্দিনী ম্যাডামের কোন কোন বইগুলো আপনারা পড়েছেন সেগুলো নিশ্চয়ই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার।